স্বাগত ডিবিসি সংবাদে, আপনাদের সাথে আছি আমি ইশরাত জাহান উর্মি। এবারে জানাবো খবরের বিস্তারিত। অবৈধ পার্কিং, যত্রতত্র যাত্রী ওঠানামা, ফুটপাত দখল এবং রাস্তা খোঁড়াখুড়ি নিত্যদিনের বিড়ম্বনা। আর দাবি আদায়ের সড়ক অবরোধ করে আন্দোলন তো আছে। এসব কারণেই যানজটে নাভিশ্বাস নাগরিকদের। রাজধানীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে লাগে 3 থেকে 4 ঘন্টা, ক্ষেত্র বিশেষে আরও বেশি। 5 মিনিটের পথ এগোতে ঘড়ির কাঁটায় বাজে ঘণ্টার ধ্বনি। বিশেষজ্ঞরা বলছেন, আওয়ামী লীগ সরকারের আমলে যানজট নিরসনে একগুচ্ছ উন্নয়ন প্রকল্পে হাজার কোটি টাকা খরচ করেও মেলেনি সুফল। রাজধানীতে ট্রাফিক অব্যবস্থাপনা ও জনদুর্ভোগ নিয়ে ডিবিসির ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখবেন প্রথম পর্ব। রাজধানীর ব্যস্ততম মহাখালী বিমানবন্দর সড়ক, যে সড়কে প্রতিদিন চলাচল করে দূরপাল্লার শত শত বাসসহ নগরের বিভিন্ন রুটের গণপরিবহন। যানবাহনের চাপে যানজট যেখানে নিত্যসঙ্গী, এমন চিত্র রাজধানীর প্রায় প্রতিটি সড়কে। যত্রতত্র ফুটপাত দখল করে দোকানপাট, কোথাও কোথাও 2-3 স্তরে দখল করায় সড়কের পরিধি কমে আসে প্রায় অর্ধেকে। আর খোঁড়াখুড়ির পাশাপাশি অবরোধ আন্দোলনে যানজটে স্তব্ধ হয় পুরো নগরী। ফুটপাতে অনেক দোকান থাকার কারণে আমাদের মেইন রাস্তা ব্যবহার করতে ঠিক করে হাঁটা যাচ্ছে না, রিক্সার জাম, বাসের জাম, মানে এটা তো মোটামুটি মনে হয় যে দখলই, মনে হয় যে পুরো রাজ্যটাই মনে হয় যে ফুটপাত যারা বা হকার তারা দখল করে ফেলছে। সিগন্যাল ছাড়াও নর্মাল রাস্তার মধ্যে জ্যাম লেগে আছে এই গাড়ি, এই ফুটপাতের দোকানগুলোর কারণে। শৃঙ্খলা নেই যানবাহন চলাচলেও, চালকদের কাছেও নেই সদুত্তর। জামজট তো হইতাছে, পিছে জামজট হইতাছে। যাত্রীরা আসলে কি করবো, মোটরসাইকেল আইতাছে, টান দিলে চাকার তলেই পড়ে না, কই পড়ে। সারাদিন 3 টিপ মারতে গেলে অনেক কষ্ট হয়ে যায় আর কি। ট্রাফিক পুলিশের সামনেই অহরহ চলে চালক হকারের এমন দৌরাত্ম্য। নিজেদের অসহায়ত্বের কথা জানালেন এই সার্জেন্ট। শুধু জরিমানা করেই কমানো যাবে না, জনসচেতনতা তৈরি করতে হবে, তবে এই জ্যামের পরিমাণ কমবে। এত ঢাকা শহরে এমনিতেই জ্যাম, আমরা সর্বোচ্চ চেষ্টা দিয়ে জ্যাম কমানোর চেষ্টা করি। পুলিশের দাবি, সড়কে শৃঙ্খলা ফেরাতে নানা ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। ফুটপাত দখল যাতে না হয়, আমাদের ফোর্সের সহায়তায় যতটা পারা যায় নিয়ন্ত্রণ করে রাখা হচ্ছে। প্লাস অবৈধ পার্কিং যাতে না করে নর্মালি প্রসিকিউট করা হচ্ছে। যারা যারা অবৈধ পার্কিং করে বা বাস বা গাড়ি কোথাও যদি অবস্ট্রাকশন করে বা অবৈধ পার্কিং করে, রেগুলারলি তাদের বিরুদ্ধে মামলা বা প্রসিকিউট করা হচ্ছে। পরিবহন বিশেষজ্ঞরা বলছেন, অসহনীয় যানজট নিয়ন্ত্রণের টোটকা সমাধান নেই। পরিকল্পনার অভাবে ফ্লাইওভার, এক্সপ্রেসওয়ে কোনো কাজে আসছে না। পরিবহনে আমার যখন যেটা দরকার হয়েছে, শর্ট টার্ম নিডটাকে অ্যাড্রেস করার জন্য ঠেকা দিয়েছি। ট্রাফিক দিন দিন বেড়ে যাবে, মেগা সিটি তার যে জটিলতা সামনে আসবে, এটাকে প্রক্ষেপণ করে পেশাদারিভাবে আমরা কখনো কিছু করিনি। ফ্লাইওভার হতে একটা বড় সমস্যা হচ্ছে যে যেহেতু এখানে বিনিয়োগ ভারী, সমস্ত যারা বাস্তবায়নকারী সংস্থা আছে তারা কিন্তু ওই দিকে ছুটেছে। এবং আমরা যেটা করেছি আসলে এই ধরুন বড় বড় ফ্লাইওভার করে মূলত প্রাইভেট ভেহিকেলকে কিন্তু আরও বেশি উৎসাহিত করেছি। তো এই কারণেই শুধু ফ্লাইওভার দিয়ে এটা একটা ব্রডব্যান্ড কানেকশন, কিন্তু ফ্লাইওভারের গাড়ি নিচে যে সড়কে গিয়ে নামবে সেই সড়কের গতিবেগ কিন্তু 4 কিলোমিটার। তাহলে আমি একটা হাই স্পিড করিডোরের সাথে যখন নিচের সড়কে 5 কিলোমিটার সাথে যুক্ত করছি, এটা তো শর্ট সার্কিট হয়ে যাচ্ছে। বুয়েটের পুরকৌশল বিভাগের শিক্ষক শামসুল হক বলেন, যানজট কমাতে সরকারি উদ্যোগে বাসগুলোকে কোম্পানি ভিত্তিক একটি করিডোরে নিয়ে আসতে হবে। টেকসই সমাধান, ছোট্ট একটা পলিসি সাপোর্ট। এক করিডোরে এক বাস কোম্পানি চলবে, এটা কি সম্ভব? ঢাকার বুকেই 3 জায়গায় আছে, ক্যান্টনমেন্টে আছে, হাতিরঝিলে আছে, গুলশানে আছে। এইটাকে বড় করলে ঢাকা হয়ে যায়। এত কিছু দেখার পরেও যখন যে আসে তাকেই আমরা রুট পারমিট দিয়ে দিই, যারা দিচ্ছেন তারাই কিন্তু যানজটের বড় কারণ হয়ে দাঁড়াচ্ছেন। বিদ্যমান ব্যবস্থাপনায় ট্রাফিক পুলিশের পক্ষে যানজট নিয়ন্ত্রণ শুধু কঠিনই নয়, অনেকটা অসম্ভব মনে করছেন বিশেষজ্ঞরা। ফরহাদুজ্জামান, ডিবিসি নিউজ, ঢাকা। সরকারি তিতুমির কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণার দাবিতে নতুন কর্মসূচি দিয়েছেন শিক্ষার্থীরা। আজ বিকাল 4টার মধ্যে দাবি আদায় না হলে ঢাকা উত্তর সিটির যে কোনো স্থান অবরোধের ঘোষণা দিয়েছেন তারা। শুক্রবার রাতে ব্রিফিংয়ে তারা জানান, বিশ্ব ইজতেমার জন্য ভোর 6টা থেকে বেলা 11টা পর্যন্ত কর্মসূচি শিথিল থাকবে। এর আগে রাত 9টার দিকে কলেজ ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে গুলশান 1 নম্বর মোড় অবরোধ করে আন্দোলনকারীরা। শুক্রবার সকালে শান্তিপূর্ণভাবে কলেজের সামনে অনশন কর্মসূচি শুরু করলেও দুপুরের পর থেকে সড়ক অবরোধের পর থেকেই মহাখালীর আমতলী থেকে গুলশান 1 সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সম্পূর্ণভাবে সুস্থ রয়েছেন এবং তিনি দেশে যাওয়ার ব্যাপারে খুবই উদ্গ্রীব বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন। তিনি আরও জানান, তারেক রহমানের বাসায় লন্ডন ক্লিনিকের চিকিৎসকদের হোম ভিজিটের মাধ্যমে বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলছে। এদিকে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম.এ. মালেক আশা প্রকাশ করেন, দ্রুতই দেশে ফিরতে পারবেন বেগম খালেদা জিয়া। ম্যাডাম মানে অনেক সুস্থ হয়ে গেছেন আলহামদুলিল্লাহ। আমরা আশা করছি এইভাবে হলে ধরেন উনি হয়তো ঈদের আগেই দেশে চলে যাবেন। লন্ডন ক্লিনিকের তত্ত্বাবধানে উনি ওখানে চিকিৎসাধীন আছেন এবং ওনারাই টাইম টু টাইম যা পরীক্ষা করা প্রয়োজন সেগুলো ওনারা করছেন এবং হোম ভিজিটের ব্যবস্থা ওনারা নিজে থেকেই লন্ডন ক্লিনিকের পক্ষ থেকে করা হয়েছে। মানসিকভাবে উনি হসপিটালে এসছে, বাসায় স্বাভাবিক সুস্থ, শারীরিকভাবেও উনি আলহামদুলিল্লাহ ওনার অবস্থা স্থিতিশীল। আহ্বানের মধ্য দিয়ে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিনের কার্যক্রম। কাল আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে প্রথম পর্বের ইজতেমা। ফজরের নামাজের পরে উর্দুতে বয়ান করেন তাবলিগ জামাতের পাকিস্তানের শীর্ষ মুরব্বী মাওলানা খুরশেদ। ভোর থেকেই শীত উপেক্ষা করে লাখ লাখ ধর্মপ্রাণ মানুষ জড়ো হয়েছেন টঙ্গীর তুরাগ তীরে। দিনব্যাপী চলবে ইজতেমার নানাবিধ কার্যক্রম। জোহরের নামাজের পর বয়ান করবেন মাওলানা ইসমাইল গোধরা। আসরের নামাজের পর যৌতুকবিহীন বিয়ের ব্যবস্থা করা হয়েছে আয়োজকদের পক্ষ থেকে। মাগরিবের নামাজের পর আবারও শুরু হবে বয়ান। এভাবেই চলবে ঈশার নামাজ পর্যন্ত। এদিকে এখন পর্যন্ত নানা অসুস্থতাজনিত কারণে এবারের প্রথম পর্বের ইজতেমায় 3 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিশ্ব ইজতেমার বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম, যাচ্ছি তার কাছে। আরিফ, ইজতেমার প্রাঙ্গণে আসা মুসল্লিরা কোনো রকম কোনো সমস্যায় পড়ছেন কিনা, সবকিছু সুষ্ঠুভাবে হচ্ছে কিনা জানাবেন বিস্তারিত। উর্মি, আমি যেটা কিছুক্ষণ আগেই যারা ধর্মপ্রাণ মুসলমান এসেছেন এই ইজতেমা ময়দানে, তারা কিন্তু বলছেন কিছুটা দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের, যেমনটা হচ্ছে তাদের পানির একটি সংকট কিছুটা রয়েছে। সেই ব্যবস্থাপনা বা পানির যে ব্যবস্থাপনা, সেখানে একটি নোংরা পানির একটি অভিযোগ কিন্তু এই ধর্মপ্রাণ মুসলমান যারা এসেছেন তাদের পক্ষ থেকে কিন্তু আমাদেরকে জানিয়েছেন। আর এর পাশাপাশি তারা যে অন্যান্য যে ওয়াশরুমের বা টয়লেটের যে ব্যবস্থাপনা, সেটা তাদেরকে লাইন ধরে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে, সেই অভিযোগ আকারেও কিন্তু তারা সেটা তুলে ধরেছেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি, যেটা হচ্ছে যে যেহেতু এখন যে বাদ ফজরের যে বয়ান, সেই পাকিস্তানি মাওলানা তিনি কিন্তু ইতিমধ্যেই সেটি এখনও চলমান রয়েছে এবং কি বাংলা তর্জমা করছেন ওবায়দুর রহমান। এছাড়া আরেকটি বিষয় যে খিত্তায় এখন যে তর্জমার যে আমলনামা, সেটা কিন্তু সেই আমলনামা খিত্তায় মুরব্বি যারা আছেন, জিম্মাদার যারা আছেন, তারা কিন্তু করে যাচ্ছেন এবং কি তারা বলছেন যে এই দিনের রাস্তা সহজ করার জন্য ইহকাল পরকাল শান্তি লাভের আশায় এবং কি আল্লাহ সন্তুষ্টি লাভের আশায় কিন্তু তারা এসেছেন এবং কি সেই যে দিনের শিক্ষা, ইসলামের দাওয়াত পৌঁছে দেবেন কীভাবে, ঘরে ঘরে প্রতিটা মুসলমান মুসলিম ঘরে ঘরে কীভাবে দাওয়াত পৌঁছে দেওয়া যায়, সেই যে শিক্ষা, সেই শিক্ষাটা অর্জন করে তারা এখান থেকে বের হবেন এবং কি সবার মাঝে ছড়িয়ে দেবেন, ইসলামের দাওয়াত পৌঁছে দেবেন, সেই কাজে নিয়োজিত থাকবেন। এবং কি আরেকটি বিষয় জানিয়ে রাখি, এখানের যারা ধর্মপ্রাণ মানুষ এসেছেন এই তারা বলছেন যে এখান থেকে তারা 40 দিনের কিংবা 3 মাসের সফর যেটা, সেটা এখান থেকে বের হয়ে যাবেন, সেই পরিকল্পনা নিয়েও কিন্তু অনেকে এসেছেন। একটি কথা মোটা দাগে বলা যায় যে একটি কথা, তাদের একটাই উদ্দেশ্য, ইসলামের দাওয়াত পৌঁছে দিতে হবে প্রত্যেকটা মুসলমান ঘরে গিয়ে। আর এই ক্ষেত্রে আরেকটি যে বিষয় রয়েছে, তারা যেহেতু জুবাইর অনুসারীদের এইটা প্রথম পর্বের দ্বিতীয় দিন আজ, কালকে আখেরি মোনাজাত আমরা যতটুকু জানতে পেরেছি সকাল 10টা থেকে 11টার মধ্যে আখেরি মোনাজাত কিন্তু সম্পন্ন হওয়ার কথা রয়েছে। তবে এর পাশাপাশি যারা অসুস্থজনিত কারণে কিন্তু 3 জনের ইতিমধ্যে আমরা যেটা খবর পেয়েছি যে 3 জনের মৃত্যু হয়েছে। আর সেক্ষেত্রে অন্যান্য যে সার্বিক ব্যবস্থাপনা বা আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা যে ব্যবস্থাপনা, সেটা কিন্তু জোরদার করা হয়েছে। তো সব কিছু মিলেই পারিপার্শ্বিক বলা যায় যে আগামীকাল আখেরি মোনাজাত, সেই আখেরি মোনাজাত সকাল 10টা থেকে 11টার মধ্যে সম্পন্ন হওয়ার কথা রয়েছে। পরবর্তীতে দ্বিতীয় ধাপের যে জুবাইর অনুসারীদের যে বিশ্ব ইজতেমার যে কার্যক্রম, সেটা কিন্তু শুরু হবে আমরা 3 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত। তো এই ছিল উর্মি এখান থেকে সবশেষ। পরবর্তী হয়তো বা নতুন কোনো তথ্য পেলে অবশ্যই জানার চেষ্টা করবো উর্মি। ধন্যবাদ আপনাকে আরিফুল ইসলাম। ভারতীয় ভিসা দীর্ঘদিন বন্ধ থাকায় চীনকে বাংলাদেশি রোগীদের চিকিৎসা নেওয়ার জন্য বিকল্প দেশ হিসেবে
ভাবা হচ্ছে। বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত জানিয়েছেন, কুনমিংয়ে 3টি হাসপাতাল নির্দিষ্ট করা হয়েছে বাংলাদেশিদের জন্য। তবে চীনের ট্রাভেল এজেন্সিগুলো বলছে ভিসা প্রক্রিয়া জটিল হচ্ছে দিন দিন। 5ই আগস্টে পট পরিবর্তনের পর থেকেই ভিসা সীমিত করেছে ভারতীয় হাইকমিশন। বাংলাদেশে জটিল রোগে আক্রান্ত রোগীরা ভয়াবহ সংকটে পড়েছেন এই পরিস্থিতিতে। সম্প্রতি চীন সফর শেষে দেশে ফিরে পররাষ্ট্র উপদেষ্টা জানান, চিকিৎসা সেবায় বিকল্প দেশ হিসেবে চীনকে ভাবছে সরকার। এ নিয়ে সে দেশের সরকারের সাথে আলোচনাও হয়েছে। ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত বলছেন, কুনমিংয়ে বাংলাদেশিদের চিকিৎসা দিতে ভিসা, বিমানের টিকিট সহ পুরো প্যাকেজ নিয়ে কাজ করছে দূতাবাস। কুনমিংয়ে আমরা বাংলাদেশি রোগীদের জন্য কিছু ট্রাভেল এজেন্সির সাথে কাজ করছি, যারা প্যাকেজ সার্ভিস সরবরাহ করবে, যাতে বিমান টিকিট, আবাসন, খাবার এবং স্থানীয় যাতায়াত ব্যবস্থা অন্তর্ভুক্ত থাকবে। আমরা 3টি হাসপাতালকে নির্দিষ্ট করার চেষ্টা করছি। তবে এজেন্সিগুলো বলছে ভিন্ন কথা। তারা বলছেন, ক্রমেই কঠিন হচ্ছে চীনের ভিসা প্রক্রিয়া। ভিসার জটিলতা দিন দিন বাড়ছে। এমনিতে হচ্ছে কাস্টমারের আমাদের অনেক ডিমান্ড আছে চায়নাতে যাওয়ার জন্য, স্পেসিফিকলি বিজনেস এবং হচ্ছে যে আপনার ট্যুরিস্ট ভিসাটাই বেশি ডিমান্ডেড। এখন পর্যন্ত মেডিকেল ভিসার জন্য আমরা কোনো কোয়ারিজ পাই নাই। চাইনিজ এম্বাসির রিকোয়ারমেন্টস থাকে, ওনাদের এক্সিট পয়েন্ট, এন্ট্রি পয়েন্টগুলো এগুলো কনফার্ম থাকতে হবে, লাইক এয়ারপোর্ট, কোন এয়ারপোর্ট দিয়ে যাবে, কোথায় যাবে, ওনার ট্রাভেল প্ল্যানটাই চায়। সব কিছু মিলে আর লাস্ট কয়েকটা প্রিভিয়াস কান্ট্রি ভিজিট চাচ্ছে, এগুলোর কারণে ওনাদের ভিসাগুলো অ্যাপ্লাই করা অনেক জটিল হয়ে গেছে। এক্ষেত্রে সরকারি উদ্যোগ আরও কার্যকর না হলে এই পরিকল্পনা কতটা কাজ করবে তা নিয়ে সংশয়ের কথা জানান ট্রাভেল এজেন্সির কর্মকর্তারা। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি ভাষার মাস শুরু হলো আজ। ফেব্রুয়ারি জুড়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে দেশবাসী শ্রদ্ধা ও ভালোবাসা জানাবে ভাষার শহীদদের প্রতি। ভাষার অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে ফেব্রুয়ারি আধিপত্যবাদী শাসন শোষণের বিরুদ্ধে বাঙালির দুর্বার প্রতিরোধ এবং জাতীয় চেতনার প্রথম উন্মেষ। ফেব্রুয়ারি একদিকে শোকাবহ হলেও অন্যদিকে গৌরব উজ্জ্বল। বাঙালি এমন এক বিরল জাতি যারা এই মাসে মায়ের ভাষার জন্য জীবন দিয়েছিল। 1952 সালের ফেব্রুয়ারিতে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে গড়ে ওঠে দুর্বার আন্দোলন। সালাম, জব্বার, রফিক, শফিক, বরকতের রক্তের বিনিময়ে বাঙালি জাতি পায় মাতৃভাষার মর্যাদা এবং আর্থসামাজিক ও রাজনৈতিক প্রেরণা। এই মাতৃভাষা আন্দোলনের মধ্য দিয়েই বাঙালি অনুভব করেছে স্বাধিকার চেতনা। অনাদিকাল থেকে আমরা অনুভব করে এসেছি আমার দেশ, মাতৃভূমি, মাতৃভাষা, সেটাই আসলে বুঝিয়ে এসেছে বলেই আমরা সংঘবদ্ধ হয়েছি এবং 52 ভাষা আন্দোলনে যোগ দিয়েছিলাম সর্বস্তরের মানুষ। ভাষার জন্য জীবনদান অবাক বিস্ময়ে লক্ষ্য করে বিশ্ববাসী। সেই থেকে শুরু হয়ে যায় বাঙালির শেকল ভাঙার লড়াই। ওই পথ ধরেই শুরু হয় বাঙালির স্বাধিকার আন্দোলন। ভাষাকে কেন্দ্র করে বা বাঙালির সংস্কৃতিকে কেন্দ্র করে এত বিষয়ে এত লেখা হয়েছে, গান রচিত হয়েছে, গল্প হয়েছে, উপন্যাস হয়েছে, চলচ্চিত্রের একটি বড় সিকোয়েন্স ভাষা আন্দোলনের বিষয় হয়েছে, নাটক হয়েছে এবং সবচেয়ে বড় যেটা দৃশ্যমান সেটা হচ্ছে শহীদ মিনার। মিনারটির বড় বৈশিষ্ট্যই হচ্ছে মাতৃতান্ত্রিকতার বৈশিষ্ট্য। 71-এ 9 মাস পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে বিশ্ব মানচিত্রে অভ্যুদয় ঘটে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের। রেদওয়ান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। আমার 21শে বইমেলা শুরু হচ্ছে আজ। এবার বইমেলায় তুলে ধরা হবে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের নানা দিক। থাকছে জুলাই চত্বরও। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মাসব্যাপী বইমেলার উদ্বোধন করবেন বিকেলে। এবারের বইমেলায় বাড়ানো হয়েছে স্টলের সংখ্যা। বইয়ের মানের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এদিকে নাশকতার সংখ্যা না থাকলেও মেলার নিরাপত্তা ঘিরে সতর্ক পুলিশ। 24 ঘন্টায় বিশেষ নজরদারির আওতায় থাকবে পুরো এলাকা। প্রতিদিন বেলা 3টা থেকে রাত 9টা পর্যন্ত বইমেলা খোলা থাকবে। ছুটির দিনে মেলা চলবে বেলা 11টা থেকে রাত
9টা পর্যন্ত। এবারের বইমেলায় 708টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এর মধ্যে বাংলা একাডেমি প্রাঙ্গণে 99টি এবং সোহরাওয়ার্দী উদ্যান অংশে 609টি। মানিকগঞ্জ জেলা কারাগারে রাজু মণ্ডল নামে এক হাজতিকে নির্যাতনের অভিযোগ উঠেছে দায়িত্বরত কারারক্ষীদের বিরুদ্ধে। কারাগারের ভেতরে ক্যান্টিনের ফল কেনা নিয়ে দ্বন্দ্বের জেরে 3 জন কারারক্ষী রাজুকে মারধর করে। আহত রাজুকে হাসপাতালে আনা হলে তার উপর চালানো অত্যাচারের বিষয়টি প্রকাশ্যে আসে। গেল 2রা জানুয়ারি মানিকগঞ্জ জেলা কারাগারের ক্যান্টিনে ফলের দাম নিয়ে হাজতি রাজু মণ্ডলের সাথে কারারক্ষী রফিকুল ও কোহিনুরের বাকবিতণ্ডা হয়। অভিযোগ উঠেছে এরপর তাদের মধ্যে হাতাহাতি হয় এবং জাহিদ নামের এক কারারক্ষী রফিকুল ও কোহিনুরের সঙ্গে মিলে রাজুকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করে। 5 জানুয়ারি আদালতে হাজিরা দিতে না আসায় অন্য আসামিদের কাছ থেকে নির্যাতনের বিষয়টি জানতে পারেন রাজুর পরিবার। 28 জানুয়ারি রাজুকে উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে আনা হয়। আমি আসছি তারিখের দিন, এখন দেখি যে তার তারিখে নিয়ে আসে নাই। হাজতে আসামিগুলো আনছে, তাদের কাছে জিজ্ঞেস করে যে বাজান কী হয়েছে, আমার রাজুকু বলছে আপনার রাজুর ব্যাপারটা শুনেন নাই, গত 2 তারিখে তো তার পঙ্গু বানা হলাইছে। কোমরে আঘাতপ্রাপ্ত রাজুকে এমআরআই করানোর জন্য পরামর্শ দিয়েছে চিকিৎসক। তবে কারাভ্যন্তরে হাজতিকে মারপিটের বিষয়টি মানবাধিকার লঙ্ঘন বলে জানিয়েছেন জেলা জজ আদালতের আইনজীবী। অর্থোপেডিক্স কনসালটেন্ট ডাক্তার শহীদুল আজম তিনি দেখেছেন এবং তাকে বেটার ম্যানেজমেন্টের জন্য, বেটার চিকিৎসার জন্য তাকে এমআরআই অ্যাডভাইস করেছে। তিনি এমআরআই অ্যাডভাইস করার পরে এটা আরও বেশি সুস্পষ্ট ডায়াগনোসিসে চলে আসবে। এটা তো মানবাধিকার, এটা তো একটা অপরাধ করো, একটা মারাটা অপরাধ। আমি যত মুখে কথা বলতে পারি, যখনই আমি একজনকে গায়ে হাত দিব সেটাও কিন্তু একটা অপরাধ, তখন কিন্তু অফেন্স হয়ে গেল। হাজতিকে মারধরের ঘটনায় কারারক্ষী রফিকুল ও জাহিদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কারাপ্রধান। এরকম একটা ঘটনার কারণে আমরা দুইজন কারারক্ষী অভিযুক্ত করি, 2 কারারক্ষীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। বন্দীকে আমরা কারা হাসপাতালে প্রথমে চিকিৎসা নেই, তারপরে পরবর্তীতে 250 বেডে মানিকগঞ্জে চিকিৎসা নেওয়া হয়। গত 23 মাস ধরে একটি হত্যা মামলায় কারাভোগ করছেন সিংগার উপজেলার ধল্লা ইউনিয়নের চর উলাইল গ্রামের রাজু মণ্ডল। আশরাফুল আলম লিটন, ডিবিসি নিউজ, মানিকগঞ্জ। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে যাত্রীবাহী বিমান ও হেলিকপ্টার সংঘর্ষের 2 দিন যেতে না যেতেই এবার পেনাসিলভানিয়ায় একটি ছোট উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় ফিলাডেলফিয়া শহরের উত্তর পূর্বাঞ্চলে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। মার্কিন ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন FAA জানায় প্লেনটিতে 6 জন আরোহী ছিলেন। রুজভেল্ট বুলেভার্ড অ্যান্ড কটম্যান এভিনিউ এলাকার কাছে একটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়। এটি ফিলাডেলফিয়া থেকে মিসৌরি অঙ্গরাজ্যের স্প্রিংফিল্ডে যাচ্ছিল। উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয় উড়োজাহাজটি। এতে আগুন ধরে যায় আশেপাশের বেশ কয়েকটি বাড়ি ও যানবাহনে। পরিচালনা কোম্পানি বলছে প্লেনটিতে একজন শিশু রোগী, তার একজন অভিভাবক এবং 4 জন ক্রু ছিলেন। তবে কোনো আরোহী জীবিত রয়েছেন কিনা এখন পর্যন্ত তা নিশ্চিত করা যায়নি। উড্ডয়নের পর 1650 ফুট উচ্চতায় উঠেছিল বিমানটি। হঠাৎ প্রতি মিনিটে 11,000 ফুট গতিবেগে নিচে নামতে শুরু করে। এরপরই পতিত হয় দুর্ঘটনায়। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।